নমস্কার, প্রান্তিকের রান্নাঘরের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। না, আজ কোনো বিশেষ রেসিপি নেই, তবে যেটা আছে সেটা কিন্তু বেশ লোভনীয়, বাঙালির ঐতিহ্যবাহী। বাড়িতে প্রচুর পরিমাণে মিষ্টি আমের গাছ আছে, টক আমেরও গাছ আছে তুলনামূলকভাবে কম। তাই বাজারে আমের দাম ঠিক কতটা সেটা কিন্তু আমার বাড়ির কারোর জানা নেই। অ্যাকচুয়ালি এই আমগুলো এতটাই মিষ্টি হয় যে বাজার থেকে কেনার একদমই দরকার হয় না। আর এই বছর প্রচুর পরিমাণে আম হয়েছে। বর্ষা আসতে একদম দেরি নেই, তাই ঝড় জলে যাতে আমগুলো ঝরে পড়ে নষ্ট না হয় তার জন্য আমগুলো পেড়ে নেওয়া হচ্ছে। কিছু আম থেকে যাচ্ছে যেগুলো মোটামুটিভাবে কাঁচা আছে, আর বেশিরভাগ যেগুলো ডাঁসা হয়ে গেছে সেগুলো পেড়ে নেওয়া হচ্ছে। জামরুল থাকাকালীনই এই কুড়কুট পিঁপড়েগুলো এসে বাসা করেছিল। এগুলোর বিষ নেই, মানে কামড়ালে জ্বালা করে না। এই পিঁপড়েগুলো কিন্তু এরকম বড় বড় পাতা দিয়ে ওদের বাসা বানায়, আর বাসার মধ্যে প্রচুর পরিমাণে ডিম থাকে। এই ডিমগুলো দিয়ে মাছ ধরার চার বানানো হয়, বেশ ভালো মাছ পড়ে কিন্তু। এই আমে কিন্তু প্রচুর আঠা, আর এই আঠাগুলো কিন্তু বেশ বিষাক্ত। মানে যদি গায়ে পড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা কালো দাগ অনেক দিন থেকে যায়, ওঠে না চট করে। আঠাটা উঠে যায় কিন্তু সেই কালো দাগটা ওঠে না। আমগুলোর খোসা কিন্তু বেশ পাতলা, তাই ডিরেক্ট মাটিতে পড়লে এগুলো ফেটে যেতে পারে। তাই এরকম ছাঁকনি জালে করে আমরা নিয়ে নিই। তাই একটা ফেটে গেল, ওই আমে আঘাত লেগে ফেটে গেছে আর কি। এবছর আম যেমন প্রচুর পরিমাণে হয়েছে, তেমন আমের সাইজগুলোও বেশ বড় বড় হয়েছে। আর আরও কেন তাড়াতাড়ি পেরে নিলাম বলো তো, ওই অ্যাসবেস্টারে পড়ে গিয়ে সে বিশাল দুম দুম করে আওয়াজ হবে, আর অ্যাসবেস্টাস ফেটেও যেতে পারে। এই গাছের তবু কিছু আম কাঁচা আছে, পাশের গাছটাতে তো সব লাল হয়ে গেছে। এই গাছটা তবু একটু কম করে পাড়া হয়েছে পিছনের দিকে, মানে ঘাটের দিকের আম গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাল হয়ে যাচ্ছে, মানে যে হলুদ ভাব আর কি, হলুদ ভাবটা হয়ে যাচ্ছে। তাই ওই গাছের সব আমগুলোই পেড়ে নেব। ঘাটের দিকের এই আমটার নাম কিন্তু আমাদের কারোর জানা নেই, কিন্তু এই আমটা এতটাই মিষ্টি যে এই আমটা খেলে মানে হাত মুখ ধুতে হবে, না হলে একটা চটচটে ভাব চলে আসবে বা তোমার অসুবিধা হবে আর কি। আম পাড়া তো হলো, এবার একটা জিনিস দেখাই চলো। আগে কখনো হয়নি, এই প্রথমবার আমাদের এখানে গাছে হলো। মৌচাক, পুরো মৌচাকটা জুড়ে একদম মৌমাছি গিজগিজ করছে। শুনেছি ওই ওপরের সাদা অংশটা থেকে নাকি মোমবাতি তৈরি হয়। মৌমাছিগুলো চলে গেলে একবার ট্রাই করব। ওই পোরশনটাতেই মধু আছে, এগুলো টিপলে এগুলো যে লাস্টে ঝুলে মতো আছে, ওই যে হলুদ হয়ে গেছে যেই পোরশন সেগুলো মধু। বলছিলাম না, ঘাটের দিকের আম গাছটার আমগুলো সব হলুদ হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। এই দেখো, আমরা ওদিকে আম পাড়ছি আর এদিকে একটা আম পড়ে আছে, একদম গাছ পাকা আম। চলো, অনেক প্রাকৃতিক দৃশ্য দেখানো হলো, এবার রান্নার কাজে ফিরে যাই। রান্না বলতে বিশেষ কিছু নয়, মাছ ভাজা দিয়ে পান্তা ভাত অসাধারণ লাগে এই গরমে। একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভাজা, মাছ ভাজা আর এই পান্তা ভাত, সঙ্গে একটু আলু মাখা থাকলে মন্দ হয় না, তবে আমি আর রাখিনি। মাছগুলো এতটাই বেশি ছিল যে আলু ভাতের প্রয়োজন পড়েনি। আর আজকের প্রতিটা মাছই কিন্তু আমাদের বাড়ির পুকুরের মাছ, খুব সুন্দর খেতে। আর মাছের পেটের মধ্যে ডিম তো থাকবেই এই সময়টায়। সঙ্গে বড়ি ভাজাও নিয়েছি, বাতাসা বড়ি। বাতাসা বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার ঘুরে দেখে আসতে পারো। অনেকেই পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পছন্দ করে, তবে আমার শুকনো লঙ্কা ভাজাটা বেশি ভালো লাগে, তাই আমি ওটাই মাখাচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে আমার নিজেরই আবার জিভে জল চলে আসছে।
বাংলা সিনেমা জগতের একজন বর্ষিয়ান অভিনেত্রীর এই পান্তা ভাতের সঙ্গে কিন্তু সম্পর্ক আছে। মানে ওনার অনেক বড় অভিনেত্রী হওয়ার পিছনে এই পান্তা ভাতের কিন্তু একটা যোগসূত্র আছে। ওনার বিয়ের পর ওনার শ্বশুর শাশুড়িমা বলেছিলেন অভিনয়টা মন দিয়ে করতে, আর এটাও বলেছিলেন যেন উনি নায়িকার চরিত্র না করেন, কারণ নায়ক নায়িকার ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে কিন্তু ওনাদের অসুবিধা হবে। বাংলা চলচ্চিত্র জগতের সেই বিখ্যাত অভিনেত্রী সেই সময় কিন্তু পান্তা ভাত খেয়ে দুপুরবেলা ঘুমোতেন। আর উনি এটাও বলেছেন তখন উনি নাকি বালিশ নিতেন না, যাতে করে মুখটা ভালোভাবে ফুলে যায়। তাতে নায়িকার চরিত্র উনি পাবেন না, কিন্তু মা ঠাকুমা বা কাকিমার চরিত্র অবশ্যই পাবেন। আর উনি মা কাকিমার চরিত্রে বিখ্যাত হওয়ার একটা দারুণ উদাহরণ রেখে গেছেন। এই বর্ষিয়ান অভিনেত্রীর নাম যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।